বাজেটের প্রভাব রাজধানীর বাজারে কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা ক্যাপসিকাম ও গাজরের দাম। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশ। মৎস্য, পোল্ট্রি ও গোখাদ্যের উপকরণ আমদানিতে বাজেটে শুল্ক ছাড়ে খুশি খামারিরা। বাঁচবে দেশীয় উদ্যোগ, নিরুৎসাহিত হবে আমদানি পণ্য। পরিবেশ দূষণে বছরে ক্ষতি $650 কোটি। শিল্প বর্জ্যে দূষিত হচ্ছে নদী নালা, হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী, কৃষি জমি। ফরিদপুরে হঠাৎ পদ্মার ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। একদিনে নদীগর্ভে বিলীন ৩০০ মিটার এলাকা, হুমকির মুখে বসত ভিটা সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বাজেটের প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে আমদানি করা ক্যাপসিকাম ও গাজরের দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশ। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছে তার কাছে। কামরুল, সাদিয়া, আপনি জানেন গত বৃহস্পতিবার আগামী অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে, যে বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে আমদানি করা ক্যাপসিকাম, গাজর, মাশরুম এবং কাঁচামরিচের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। দেশীয় যে চাষি রয়েছেন তাদের সুরক্ষার স্বার্থে এই প্রস্তাবনা করা হয়েছে। তো আমরা এই বাজেট কিন্তু এখনো প্রস্তাবনা হয়েছে বা পাশ হয়নি, কিন্তু আমরা মালিবাগ বাজারে এসে দেখেছি সেই বাজেটের কিছুটা প্রভাব পড়েছে ক্যাপসিকাম ও গাজরের দামে। অর্থাৎ এই দুটি পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে এবং গাজরের দাম কেজিতে 10-20 টাকা বেড়েছে আমদানি করা গাজর, আর ক্যাপসিকামের দাম কেজিতে 100 টাকা বেড়ে গেছে। এবং এই যে দেশীয় বাজারে কিন্তু আসলে ক্যাপসিকাম এবং গাজর, এগুলো আমদানি করা গাজর এবং ক্যাপসিকামই বেশি থাকে। দেশীয় যে উৎপাদন হয় সেগুলো আসলে অনেক দিন বা দীর্ঘ সময় সংরক্ষণ করা সমস্যার কারণে যারা বিক্রেতা তারা আসলে দোকানে বিদেশি গাজর এবং ক্যাপসিকাম রাখতে পছন্দ করে। তবে এই বাজারে আমরা মাশরুম এবং আমদানি করা কাঁচামরিচের সরবরাহ দেখিনি, তাই এই দুটি পণ্যের দাম আসলে প্রভাব পড়েছে কিনা সেটা আমরা জানতে পারিনি। এই বাজারে কিন্তু যে অন্যান্য সবজির দামও ম্যাক্সিমাম বলা যায় প্রায় সব সবজির দামই কেজিতে 10 টাকা বেড়েছে আজকে। এবং সেই দাম বৃদ্ধির কারণ আপনি জানেন, সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে অন্যান্য সবজির দাম। এমনটা তাদের যুক্তি, বিক্রেতাদের যুক্তি। তো বিক্রেতারা এই যে সবসময়ই আর কি দাম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে থাকেন, এবং তাদের আরেকটা যুক্তি হচ্ছে তারা যেখান থেকে কিনেছেন সেখানেই যদি দাম বেড়ে থাকে তাহলে তো আর কিছু করার নেই। এবং এই বাজারে ইলিশ মাছের দাম কিন্তু আমরা দেখেছি বেশ বেড়েছে। পদ্মার ইলিশ কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে 8,000 টাকার উপরে, এবং যেগুলো 900 গ্রাম ওজনের সেগুলোর দাম পড়ছে 4,000 টাকা প্লাস। তো এই যে পদ্মার ইলিশ বা এই ইলিশের দাম বৃদ্ধির কারণ হিসেবে কিন্তু তারা বলেছেন যে সরবরাহের কিছুটা সংকট রয়েছে, অর্থাৎ আগের মতো নাই, সেই জায়গা থেকে দাম বৃদ্ধি পেয়েছে। এবং অন্যান্য মাছের দামও কিন্তু কেজিতে 20 থেকে 50 বা 100 টাকা পর্যন্ত বেড়েছে। এই তাদের যুক্তি কিন্তু একই, যে যেখান থেকে কিনেছেন সেখানে দাম বেড়েছে কিংবা সরবরাহ সংকট রয়েছে। তো সবকিছু মিলিয়ে সাদিয়া, আমার কাছে মালিবাগ কাঁচা বাজার থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ। রাজধানীর মালিবাগ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। মাদারীপুরে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে 200 থেকে 350 টাকা পর্যন্ত। রুই, কাতল, শিং, বোয়াল সহ অন্যান্য মাছের দামও বেড়েছে 1.5 থেকে 2 গুণ। বাজার পরিস্থিতি সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় ক্ষুব্ধ তারা। তবে সরবরাহ কমের অজুহাত বিক্রেতা ও আড়তদারদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর শহরের পুরান বাজার মাছের আড়ত। ভোর হলে যেখানে শত শত পাইকার ও আড়তদারের হাঁকে ডাকে সরব হওয়ার কথা, কিন্তু বর্তমানে সেখানে অনেকটাই শুনশান নীরবতা। কেনা বেচায় পড়েছে ভাটা। পুকুর, জলাশয় কিংবা ঘেরের মাছের সরবরাহ কম। কদিন ধরে আসছে না নদী ও সমুদ্রের মাছও, তাই বেড়েছে সব ধরনের মাছের দাম। এতে কমেছে পাইকারদের সংখ্যা। আগে একটু কম ছিল বাজার, এখন বর্তমান বাজার একটু বেশি আছে। নদীতে পানি কম হওয়ার কারণে মাছ কম, আর হলো যে বিভিন্ন এলাকার তো মাছ আসতে না। চিংড়ি মাছের দাম আজকে প্রায় 800 টাকার উপরে গেছে। মাছের দাম বেশি, মাছ নাই, এই জন্য খেতে থাকুন। তেলাপিয়া 120 টাকা কেজি, রুই মাছ 250 টাকা কেজি বেশি, বাটা মাছ 120 টাকা, তোমার কাতল মাছ 250 টাকা কেজি।
পাইকারি আড়তে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় ক্ষুব্ধ তারা। মাছের বাজারের পরিস্থিতি খুবই খারাপ, মাছ আমদানি কম আর ক্রয় ক্ষমতার বাইরে। মাছ ভাইসা গেছে বন্যায়, সেজন্য মাছের আমদানি কম। আর ইলিশ মাছ নদীতে না বললেই নাই, নাগালের বাইরে চলে গেছে, মানুষ ক্রয় করতে পারে না। আর যারাও কেনে খুব ঠেকা বসত কেনে। এদিকে আড়তদার সমিতির নেতারা বলছেন, একদিকে লকডাউনে পরিবহন সংকট, অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন জেলার ঘেরের মাছ ভেসে যাওয়ায় চাহিদা অনুযায়ী বাজারে মাছের সরবরাহ কমেছে। কমার কারণে মনে করেন যে আমরা আড়তদাররা পাইকাররা খুব কষ্টে আছি। হ্যাঁ, একেবারে নাই করলেই চলে, আরো কম। কারণ নাই, করোনার জন্য মনে করেন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, দেশের পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। পুরান বাজার মৎস্য আড়তে প্রতি কেজি ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা। রুই ও কাতল প্রতি কেজি 250 থেকে 280 টাকা। শিং মাছ প্রতি কেজি 650 থেকে 800 টাকা। চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকার উপরে। সমসংবাদ, মাদারীপুর। মৎস্য, পোল্ট্রি ও গোখাদ্যের উপকরণ আমদানিতে প্রস্তাবিত বাজেটে শুল্ক রেয়াত দেওয়ার প্রস্তাবে দারুণ খুশি ময়মনসিংহ অঞ্চলের খামারিরা। পাশাপাশি বিদেশ থেকে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে শুল্ক হার বাড়ানোয় দেশি মাংসের দামও বাড়বে বলে আশা তাদের। খামারিদের সুরক্ষা দিতে সরকারের এমন সিদ্ধান্ত সময় উপযোগী বলে মত তাদের। সাইমা কুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দেশের মোট চাহিদার 11 ভাগ মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের 50 ভাগই হয় এখানে। মাছের এত উৎপাদন হলেও খাবারের উচ্চ মূল্যের কারণে প্রায়ই লোকসানে পড়েন খামারিরা। বাজেটে এবার মাছের খাবারের উপকরণ আমদানির শুল্ক রেয়াতের প্রস্তাবনায় স্বস্তি ফিরেছে খামারিদের মাঝে। যদি এটা সরকার বাস্তবায়ন করে তাইলে পরে আমরা মাছের লাভবান আশা করতে পারছি। মাছ লস হইতেছে, বিরাট লস হইতেছে। আমরা তো চাষ সারি লাগবো। মহান যদি সরকারে খাদ্য দামটা কম দেয় তাহলে মানে পোষাতে পারে আর কি। খাবারের উচ্চ মূল্যের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পোল্ট্রি খামারিরা। করোনা মহামারীর কারণে বিপর্যয় আরও বাড়ে। খাবারের দাম কমলে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তারা। প্রান্তিক চাষি যারা আমরা উপকৃত হবে এবং বেনিফিট হবে এবং সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। বছরে বছরে খাবারের দাম বাড়তেছে, দাম কমে নাই। আমরা যদি কম হয় তাহলে আমরা এটা লাভবান হব। এদিকে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে শুল্ক হার বাড়ানোয় খুশি গরুর খামারিরা। এতে দেশীয় মাংসের দাম ও চাহিদা বাড়বে বলে আশা তাদের। মূল্যের যে শুল্কটা আর কি বাদ দেওয়া হয়েছে, রেয়াত দেওয়া হয়েছে, এটা যদি আসলে সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে খামারিগুলা খুবই উপকৃত, আমরা উপকৃত হব। আমরা দুধের পয়সাটা আটক বেশি পাওয়া যায় আর কি, মাংসের পয়সাটা বেশি পাওয়া যায়। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে প্রায় 11,000, আর পোল্ট্রি ও লেয়ার মুরগির খামার প্রায় 16,000 এবং গরুর খামার রয়েছে প্রায় 39,000। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। নওগাঁর হাটে ধানের সরবরাহ বাড়ার সাথে বেড়েছে দর। মন প্রতি 100 টাকা বাড়তি দরে ঘুরে দাঁড়িয়েছেন প্রান্তিক চাষিরা। হঠাৎ দর বাড়ায় বেশ খুশি কৃষক, তবে টেকসই বাজার ধরে রাখার দাবি তাদের। মিল পর্যায়ে মজুদ বাড়াতে অধিক ধান সংগ্রহ করতে হাটে নেমেছেন মিলাররা। এ কারণে দর বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। প্রান্তিক চাষিরা হাটে আনছেন ধান। ভোর থেকে নওগাঁর মহাদেবপুর হাটে বাড়তে থাকে ধানের সরবরাহ। গেল 2 সপ্তাহ থেকে কাটারি, নাজির, জিরাশাল ও গোল্ডেন আতপ ধানের সরবরাহ বেড়েছে হাটে। সপ্তাহ ব্যবধানে হাটে সরবরাহ বাড়ার সঙ্গে বেড়েছে ধানের দরও। মনপ্রতি 100 টাকা পর্যন্ত বাড়তি দরে ধান কিনছেন মিলাররা। কাঙ্ক্ষিত দর পেয়ে খুশি চাষিরা। বাড়ার কারণটা হলো মিলারদের চাহিদা বেশির কারণে দামটা এখন বেশি। এখন ধানের দাম বেশি, বরঞ্চ বেশি, ভালোই আলাদা বেশি। গরিব বড়লোক এইরকম দাম থাকলে তার মানে ঠিকছে। হাটগুলোতে 4 থেকে 5,000 মন ধান বেচা কেনা হয়, তবে দর ওঠানামায় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার অভিযোগ কৃষকের। ধান যে উঠানামা করে এটা সরকারের একটু নজর দিতে হবে, কারণ ধান উঠে একদম এখন একদম একটা বাজারের মানে কোনো নিয়ন্ত্রণ নাই। ব্যবসায়ীরা বলছেন ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় মিলাররা ধান সংগ্রহে হাটে নেমেছে, এতে বেড়েছে দর। গত 2 সপ্তাহের থেকে আজকে 100 টাকা ধানের বাজার বেশি। কাটারি জাতীয় ধান প্রত্যেক ধানের মূল্য 100 টাকা বাড়ছে। প্রচুর চালের চাহিদা, এই কারণে ধানের দাম বাড়তে আছে। কৃষক খুব লাভবান হচ্ছে। কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে 1,88,000 হেক্টর জমি থেকে 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। দূষণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর বাংলাদেশে শুধু শহরাঞ্চলেই মারা যাচ্ছেন
80,000-এর বেশি মানুষ, বলছে বিশ্বব্যাংক। তাদের গবেষণা বলছে দূষণে বছরে ক্ষতিও প্রায় $650 কোটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দূষণ কমানো না গেলে বাড়বে অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বয়স্কদের মৃত্যু ঝুঁকি। এ অবস্থাকে অশনি সংকেত বলছেন পরিবেশবিদরা। দুষছেন দায়িত্বশীল সংস্থাগুলোর অবহেলা আর অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নকে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। বাতাসে মিশছে কালো ধোঁয়া আর বিষাক্ত কেমিক্যাল, চারপাশ ধুলোয় ধূসর। নদীর পানি কিংবা জমি সবই বর্জ্যে সয়লাভ। সেই সঙ্গে যানবাহনের অসহনীয় শব্দে কান পাতা দেয়। পরিবেশ দূষণের এমন চিত্র রাজধানী ঢাকায়, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আশপাশের জেলা, এমনকি গ্রামগুলোতেও। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার মধ্যে দূষণ জড়িত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শতকরা 28% মানুষ। আর শহরাঞ্চলে দূষণের মাত্রা পৌঁছেছে আশঙ্কাজনক পর্যায়ে। বায়ু দূষণে টানা কয়েক বছর ধরেই দূষিত শহরের তালিকায় শীর্ষে তিলোত্তমা ঢাকা। পানি দূষণও পৌঁছেছে আশঙ্কাজনক পর্যায়ে। সেই সাথে আছে যত্রতত্র বর্জ্যের দুর্গন্ধ আর শব্দ দূষণ। এখানে ময়লা আছে, তাই জন্য ঘর থেকে বের হলে অনেক দুর্গন্ধ, আর ঘরে ঘুমোতে গেলে ঠিক করে ঘুমোতে পারি না, শ্বাসকষ্ট হয়। ময়লার কারণে আমাদের কষ্ট ভোগান্তি চলতেছে। এই নদী আগে খুব পরিষ্কার আসলে এবং পানি ডালিমের রসের মতো আসলে, বুঝলেন? এখন কেরমে 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 ময়লা ফেলাইতে ভরে যাইতে আছে। সরকারের কাছে আবেদন যে এটা সমাধান হোক, কারণ আমাদের তো অনেক ক্ষতি হইতেছে। চিকিৎসকরা বলছেন পরিবেশ দূষণের মারাত্মক প্রভাব পড়ছে মানুষের শরীরে। শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহ, অ্যাজমা, সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছি। এমনকি এ থেকে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হচ্ছে। শিশুরা কম বুদ্ধি নিয়ে বড় হচ্ছে। দূষণে প্রভাবশালী লোকজন জড়িত থাকায় পরিবেশ অধিদপ্তর সহ দায়িত্বশীল সংস্থাগুলো কঠোর অবস্থানে যাচ্ছে না বলে অভিযোগ পরিবেশবিদদের। যেটুকু সক্ষমতাই আছে সেই সক্ষমতাটা সঠিকভাবে ব্যবহৃত হয় না। এটা ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয় কিংবা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়। পরিবেশ রক্ষায় হাইকোর্ট দফায় দফায় নির্দেশ দিলেও তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি আজও। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে শিল্প কারখানার নির্গত বর্জ্যে শীতলক্ষ্যা, তুরাগ, বংশী, লবণদাহ ও চিলাই নদীর পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এতে নদীর মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তবে পরিবেশ রক্ষায় এসব কারখানায় ইটিপি মনিটরিংয়ের কথা জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনা চলছে বলে জানিয়েছে অধিদপ্তর। বিশ্ব পরিবেশ দিবসে জুনায়েদ রুবেলের ছবি নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি এসে পড়ছে তুরাগে। কাশিমপুরের নামাবাজার এলাকায় এই ড্রেন দিয়ে আশপাশের প্রায় 10 থেকে 12টি শিল্প প্রতিষ্ঠান প্রতিনিয়ত দূষণ করছে তুরাগ নদ। কলকারখানার আগ্রাসনে তুরাগের মণিপুর, মির্জাপুর, বোয়ালি ও চা বাগান এলাকায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এমন পচরা পানি যে ব্যবহার করলে আমাদের পুরো শরীরে ঘা পচরা হয়। পানিও ভালো আছিল, এখন একটা ভাড়া দিয়া যদি থাকে 15 দিন থাকলে পরে ভাড়া ভালো দিয়ে জায়গা। একইভাবে গড়গড়িয়া মাস্টার বাড়িতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে শালদহ নদী ভরাট সহ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। অপরিকল্পিত শিল্পায়ন ও কঠোর তদারকির অভাবে উদ্বিগ্ন এলাকাবাসী। পানিটা পুরো মোবিলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই পানি ব্যবহার কোনোভাবে ব্যবহার করা যাবে না, খাওয়া তো দূরের কথা। এদিকে নদ নদী সহ জেলার পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে দাবি পরিবেশ অধিদপ্তরের। নদী তীরবর্তী প্রতিষ্ঠানগুলি যেগুলি দ্বারা তরল বর্জ্য নির্গত হয় আমরা সেগুলিতে মনিটরিং করছি এবং যেগুলি বন্ধ পাচ্ছি বা ত্রুটিপূর্ণভাবে টিভি পরিচালনা করছে বা যেগুলি টিভি নাই সেগুলির বিরুদ্ধে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে জরিমানা ও ক্ষতিপূরণ আরোপ করছি। গত বছরের জুলাই থেকে 3 জুন পর্যন্ত পরিবেশ দূষণকারী 36 শিল্প কারখানা কর্তৃপক্ষকে 2,15,00,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সকাল থেকে শত শত শ্রমিকের অংশগ্রহণে চলে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। সে খবর জানাতে জাজিরা প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, যে একুশ জেলার ভাগ্য বদলে দেওয়া সেতু, সেই সেতুতে কিন্তু এখন জাজিরা প্রান্তের রোডের স্ল্যাব পুরোপুরি বসে গেছে এবং এখানকার
যে রোডওয়ে স্ল্যাবগুলো যে বাকি রয়েছে সেটি কিন্তু সংখ্যা মাত্র 290টি এবং 2917টি রোডওয়ে স্ল্যাবে বাকি সবগুলো বসে যাওয়ার পরে কিন্তু এখানে প্রকল্প এলাকায় আনন্দের বন্যা বইছে এবং যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেগুলো শেষ করে দিয়ে এখন মাওয়া প্রান্তে চলে গিয়েছে এবং এই ভরা বর্ষায় তারা মাওয়া প্রান্তে যে স্টার্টিং পয়েন্ট আছে 1 নম্বর খুঁটি দিয়ে কিন্তু তারা সেখানে এই স্ল্যাবগুলো উঠাতে পারবে, যাতে এই যে বর্ষার যে প্রবল স্রোত সেই স্রোতে যাতে কাজের কোনো বিঘ্ন না হয় সেভাবেই কিন্তু কাজটি এগিয়ে নেওয়া হয়েছে। এবং যে এই রোডওয়ে স্ল্যাব, এই রোডওয়ে স্ল্যাবের পাশাপাশি কিন্তু রেলওয়ে স্ল্যাবেরও অনেক অগ্রগতি রয়েছে। এই 2959টির মধ্যে কিন্তু মাত্র তাদের সেখানে রয়েছে 112টি বাকি। আর স্ট্রেঞ্জার যেগুলো আপনারা জানেন যে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছিল সেইগুলো বাংলাদেশে আনার পরে সেগুলো কিন্তু বসানো একেবারে শেষ পর্যায়ে। এই 1312টি যে এই স্ট্রেঞ্জার রয়েছে তার মধ্যে মাত্র 16টি এখন বসানো বাকি রয়েছে। এই কাজগুলো কিন্তু হরদম চলছে এবং এখানকার যে শ্রমিকরা তারা কিন্তু এই বাঙালি এবং যারা বিদেশি বিভিন্ন দেশ থেকে এসছেন এবং বিশেষ করে যে চীনা যে প্রকৌশলীরা রয়েছেন এখানে তারা কিন্তু পুরো পরিকল্পিতভাবে কাজগুলো শেষ করছে এবং যে পদ্মা সেতুর যে লক্ষ্য যে আগামী বছরের যে 22 সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবার কথা তারা বলছেন। যেভাবে কাজ এগোচ্ছে এর আগেই কিন্তু কাজ সম্পন্ন করা যাবে বলে তারা আশা করছেন। এবং এই যে বক্স স্ল্যাব, ব্রেক স্ল্যাব যেটি বসে যাচ্ছে, এই ব্রেক স্ল্যাবের উপরে যে পিচ ঢালাই হবে সেই ব্যাপারেও কিন্তু তাদের সকল পরিকল্পনা কিন্তু সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। তারা ডামিটি যে করেছেন সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেগুলোতে কিন্তু রেজাল্ট ভালো এসছে এবং এই স্ল্যাবের উপরে যে তাদের ওয়াটার প্রুফের যে একটি স্তর থাকবে সেটি কিন্তু 2 মিলিমিটার থেকে 3 মিলিমিটারের মতো এবং এর উপরে প্রায় 100 মিলিমিটারের যে পুরুত্ব থাকবে পিচ ঢালাই। এই পুরো কাজ কিন্তু এগিয়ে চলছে এবং এই যে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে গাড়িতে উঠলে কিন্তু একদম মাওয়া প্রান্তের কাছাকাছি 13 নম্বর খুঁটির কাছে চলে যাওয়া সম্ভব এবং ওই প্রান্ত কিন্তু কাজ এগিয়ে গেছে। এখন সামান্য যে স্ল্যাবগুলো রয়েছে সেগুলো বসে গেলে কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া সম্ভব এবং দুই পাশে যে রেলিং রয়েছে সেই কাজও কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ছিল পদ্মা সেতুর সর্বশেষ। সাদিয়া, দেখছেন এ সময়ের বাণিজ্য। ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। একদিনে নদীগর্ভে বিলীন হয়েছে 300 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতু, শহর রক্ষা বাঁধ, বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সহ বহু স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙনের ভয়াবহতায় বিলীন হয়ে যায় প্রায় 300 মিটার এলাকা। এ সময় ভাঙনের কবলে ফসলি জমিও পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মধ্যে। আমরা এই 6-7 বাড়ি ভেঙে নদীর কাছে এসে ফিরে বাড়ি করছে। এখন যদি আমরা বাড়ি ভেঙে এই জায়গাটা চলে যাই, আমাকে দাঁড়ানোর কোনো জায়গা নাই। কোন দামু কোনে কি করুম, এমনি সরকার এইটা আমাদের নিতেছে না। টিসি মহোদয়, এক্সেন মহোদয় তারা যেন তড়িৎ গতিতে এটার ব্যবস্থা নেয়। এদিকে ইউনিয়ন দুটির হাজারো মানুষের সম্পদ রক্ষায় ভাঙনের হাত থেকে বাঁচাতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এইভাবে যদি নদী ভাঙে, যদি এই ব্রিজটাও ভাঙে যাবে, আমার এলাকা যদি শুধু আমার এলাকা থাকবে না, এই টাবা খোলা পর্যন্ত ধরে যাবে যদি এই জায়গা থেকে নদী যদি প্রতিরোধ না করে। মানুষের যান মাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসত বাড়ি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছে। পদ্মা নদীর ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদী ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে একদিকে বস্তা ফেলা আর একদিকে ডুবোচর খনন করে ক্যানেল বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। জেলার পদ্মার পাড়ের লাখো মানুষের আশ্রয়স্থল রক্ষায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, সময়ের বাণিজ্য। ভোর থেকেই কৃষক ও পাইকারদের হাঁকডাকে জমজমাট ঢাকার ইচ্ছা মহাসড়কের মানিকগঞ্জের বাজপাওয়ার ফলের আড়ত। আমের পাশাপাশি এখানে ওঠে আনারস ও লিচু। তবে সপ্তাহ ব্যবধানে আমের সরবরাহ বাড়ায় কমেছে দাম। এতে খুশি খুচরা বিক্রেতা ও ভোক্তারা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ফজরের আজানের পর থেকে কৃষকের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল ছোট ছোট ট্রাকে নিয়ে মানিকগঞ্জের বাটবাউর ফলের আড়তে আসেন জেলাসহ দূর দূরান্তের পাইকার ও কৃষকরা। পাওয়া যাচ্ছে দিনাজপুরের বোম্বাই লিচুসহ হিমসাগর, ল্যাংড়াগুটি সহ বিভিন্ন জাতের আম, এছাড়াও জলডুবি জাতের আনারস। এসব মৌসুমি ফল কিনতে ভিড় করছেন জেলার হাটবাজার সহ বিভিন্ন অলিগলির খুচরা বিক্রেতারা। মার্কেটে প্রচুর আম আছে, এর মধ্যে আপনার এই যে লতনা সবচাইতে বেশি আছে, এরপর হিমসাগর। বোম্বাই লিচু পাওয়া যাচ্ছে 3500-3600 টাকা করে হাজার যাচ্ছে লিচু। আমের দাম একটু সীমিত আছে, আমরা ভ্যান দিয়ে ঘুরে ঘুরে বেশি, তাতে আমরা লাভবান আছি। কিছু নিচলার নামের নামার সঙ্গে সঙ্গে ফুরিয়া জায়গা, অনেকে পায় অনেকে পায় না। লিচু এগুলার মৌসুম তো চাহিদা মাত্র ভালোই চলে, মোটামুটি লাভই হয়। আমের দাম কম, আমরা কিনা খাইতে পারুম, আমরা খুশি আছি। জেলার বৃহৎ ফলের আড়ত হলেও নানা সমস্যায় জর্জরিত, নানান ভোগান্তিতেই লেনদেন করতে হয় বলে জানান আড়ত কমিটির নেতা। এখানে রাস্তাঘাটে খুবই কাদা হয়ে যায় বৃষ্টি বাদল নামলে পরে। পাশাপাশি আমাদের এখানে ভালো টয়লেট নাই, একটা ব্যাংকের দরকার, হয়তো ব্যাংকটা থাকলে আমাদের লেনদেন করার সুবিধা হয়। প্রতিদিন এই আড়তে অর্ধশতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকারদের মাধ্যমে 70 থেকে 80 লাখ টাকার বিভিন্ন ধরনের ফল বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বগুড়ায় প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে পশু পাখি প্রদর্শনী মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ। সাদিয়া, আপনি জানেন যে বগুড়ায় দিনব্যাপী আজকে যে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে পশু এবং পাখির যে মেলা, সেই মেলাটা শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং এই মেলাতে 37টি স্টলে বিভিন্ন ধরনের পশু পাখি এখানে স্থান পেয়েছে। এখানে বিরল জাতীয় যে পাখিগুলো রয়েছে সে পাখিগুলোর এখানে যে স্টল, সেই স্টলগুলো এখানে স্থান পেয়েছে। পাশাপাশি যে পশুগুলো রয়েছে সে পশুগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে বড় যেটা বিরল প্রজাতির, এখানে বাংলাদেশের যেটা এখানে যে দুম্বা, সেই দুম্বাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া যে বড় যে পাখিগুলো রয়েছে সে পাখিগুলো স্টলগুলোতে রয়েছে। এছাড়া যে গরু এবং ছাগল, সেই ছাগল এবং গরুগুলো কিন্তু এই স্টলে স্থান পেয়েছে। 37টি স্টলে এখানে যে ঔষধ, বিভিন্ন প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তিতে কিভাবে এই ঘাস কাটা যায়, কিভাবে গরুর দুধ দোয়ানো যায়, প্রত্যেকটি প্রযুক্তি, সে প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিগুলো এই মেলাতে স্থান পেয়েছে। পাশাপাশি যে ওষুধগুলো রয়েছে, কোন ওষুধ কি কাজে লাগবে সেই ওষুধগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ এই মেলাটার যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এখানে যারা স্টেক হোল্ডার এবং যারা এখানে যারা যে ওষুধ সরবরাহকারী এবং পশুপালন কর্মকর্তা, এদের মধ্যে সেতুবন্ধন, সে সেতুবন্ধনটা রচিত করার জন্যই কিন্তু এই মেলাটা আয়োজন করা হয়েছে। এবং এই মেলার মাধ্যমে কিন্তু যে জিনিসগুলো এখানে মানুষগুলো সুবিধা পাবে, যে খামারিগুলো, সে খামারিগুলো এখানে তারা যেমন পরিচিত হতে পারবে, তেমন তাদের যে বিপণন প্রক্রিয়া, সে বিপণন প্রক্রিয়াতে কিন্তু তারা আরো ভালো করে বিপণন তারা করতে পারবে। এখানে যেটা খামারিরা যেটা বলছেন সেটা হলো এখন তারা যে খামার করতে যে অসুবিধাগুলো ভোগ করছেন, সেটি হলো তারা বিভিন্ন সময় কিন্তু যে খাদ্যগুলো কিনেন সে প্রচুর পরিমাণ বেশি দামে খাদ্যগুলো কিনতে হচ্ছে। তাছাড়া দুধ, সে দুধগুলো কিন্তু তারা যে দামে বিক্রি করার কথা সে দামে বিক্রি করতে পারছেন না, অনেক সমস্যা রয়েছে। তাছাড়া এখানে যে প্রণোদনা, সে প্রণোদনার বিষয়টাও কিন্তু এখানে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি, তারা পাননি বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পশুপালন যে মেলা, প্রাণী সম্পদ মেলার সর্বশেষ। সাদিয়া। বগুড়া থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাজেদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ফ্রান্সে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশে অধ্যুষিত এলাকা গার্দু নর্দ। এই এলাকায় রয়েছে অসংখ্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানিয়েছেন রেস্তোরাঁ খুলে দেওয়ার পর তাদের প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা উপস্থিতি এখন প্রতিদিন বাড়ছে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। আগামী 9 জুনের পর থেকে ইউরোপে স্বীকৃত ভ্যাকসিন মডার্না, জনসন অ্যান্ড জনসন, ফাইজার ও অ্যাস্ট্রাজেনিকার টিকা যারা গ্রহণ করেছেন তাদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে পিসিআর টেস্ট বাধ্যতামূলক নয়। ইউরোপের দেশগুলোর পাশাপাশি এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও ইসরায়েল। ফ্রান্সের পর্যটক বিষয়ক সেক্রেটারি এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ফ্রান্সে বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর প্যারিস তার স্বাভাবিক অবস্থায় যেমন ফিরছে, তেমনি বাংলাদেশি অধ্যুষিত গার্দনটও প্রাণ ফিরে পেয়েছে।
বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা সাধারণের উপস্থিতি। গার্দনট এলাকায় অসংখ্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীরা জানিয়েছেন বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখন ক্রেতা উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। এখন আস্তে আস্তে ফ্রান্সের সিচুয়েশন উন্নতির দিকে যাচ্ছে, তাই আমরা সবাই আস্তে আস্তে আবার আগের মতো সেই জমজমাট হচ্ছে গার্দনট, যেটা হচ্ছে বাঙালিদের জন্য এক টুকরো বাংলাদেশ আমাদের। করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এখন করোনার পরে আমরা আবার নতুন করে ব্যবসা রানিং করেছি, শুরু করছি। বাংলাদেশে অধ্যুষিত গার্দনট এলাকার ব্যবসায়ীরা মনে করছেন বিধিনিষেধ আগামীতে আরও তুলে দেওয়া হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ক্রেতা উপস্থিতি আরও বেশি বাড়বে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। দেখছেন এ সময়ের বাণিজ্য। মাত্র কয়েক ঘন্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন, এমনই সুপারসনিক প্লেন নিয়ে আসছে মার্কিন সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। কর্তৃপক্ষ বলছে মাত্র 3.5 ঘন্টায় করা যাবে যাতায়াত। উচ্চগতির 15টি সুপারসনিক উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। মার্কিন আকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান বুম সুপারসনিক থেকে এই উড়োজাহাজগুলো কেনা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 2029 সাল থেকে এই উড়োজাহাজে যাত্রী পরিবহনের আশা করছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে যুক্তরাজ্যের লন্ডনে যেতে 3.5 ঘন্টা, আর মার্কিন শহর সান ফ্রান্সিসকো থেকে জাপানের রাজধানী টোকিওতে যেতে লাগবে মাত্র 6 ঘন্টা। ইউনাইটেড এয়ারলাইন্স ও বুম সুপারসনিকের চুক্তি অনুসারে প্রথমে 15টি উড়োজাহাজ সরবরাহ করা হবে। এছাড়া আরও 35টি উড়োজাহাজ কিনতে পারবে ইউনাইটেড। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটের প্রভাব রাজধানীর বাজারে। কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা ক্যাপসিকাম ও গাজরের দাম। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশ। মৎস্য, পোল্ট্রি ও গোখাদ্যের উপকরণ আমদানিতে বাজেটে শুল্ক ছাড়ে খুশি খামারিরা। বাঁচবে দেশীয় উদ্যোগ, নিরুৎসাহিত হবে আমদানি পণ্য। ফরিদপুরে হঠাৎ পদ্মার ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। একদিনে নদীগর্ভে বিলীন 300 মিটার এলাকা। হুমকির মুখে বসত ভিটা সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।